দাদা এই রেশন কার্ড আর সার্টিফিকেটের এক কপি জেরক্স করে দিন না। না দিদি, একটু সময় লাগবে। ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ততক্ষণে হয়ে যাবে। ঠিক আছে। না না, নার্সিং ব্যুরো, প্লেসমেন্ট এজেন্সি নয়। নার্সিং ব্যুরো যারা বাড়িতে নার্স প্রোভাইড করে। হ্যাঁ, ওকে। না না, শুনুন, আপনি আমাকে মোবাইলে মেসেজ করুন, মেল পাঠাবেন না। আসতে মা। মাসিমা, আপনার চা। টেবিলের মধ্যে রেখে দে। আবেদ হেলথ কেয়ার সার্ভিসেস। আপনার ফুল টাইম নার্স চাই? আগে হ্যাঁ, ফুল টাইম। আমি কিছু লোককে শর্ট লিস্ট করছি আর আপনার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। কবে নাগাদ পাঠাবেন আপনি? 1 দিনের মধ্যেই। আপনার অ্যাড্রেসটা বলুন। দেখো রাধিকা, আমরা দুজন বড়দায় থাকি, তাই তোমাকে আমার মায়ের পুরো যত্ন নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই স্যার, এটাই তো আমার কাজ। ইনজেকশন ঠিকঠাক দিতে পারো তো? হ্যাঁ ম্যাডাম, এক্সপিরিয়েন্সটা দেখুন, রেফারেন্স লেটারটা ওর সাথেই আছে। ওকে, তোমাকে তাহলে মাস গেলে 15,000 টাকা দেবো। কিন্তু তোমাকে আজ থেকেই কাজ শুরু করতে হবে। ঠিক আছে, আমার জিনিসগুলো নিয়ে আসি। আগত বিপদের কথা আপনি কিভাবে জানতে পারবেন যখন মানুষ মুখে মুখোশ পরে থাকে, যেখানে তার আসল পরিচয় অজানা, এমনকি তার আসল উদ্দেশ্যও অজানা। হয়ে গেছে। মা, রাধিকাকে তোমার কেমন মনে হচ্ছে? তোমার ঠিকঠাক খেয়াল রাখছে তো? খুব ভালো করে খেয়াল রাখে, আর ওর হাতটাও কিন্তু খুব ভালো। ইনজেকশন এমন করে লাগায় যে আমি বুঝতেই পারি না। মা, আমি তো বলছি তুমি চলো আমাদের সাথে, আমি তোমার ভালো করে দেখাশোনা করব। হ্যাঁ মা, চলো না, বড়দা খুব ভালো শহর। আমি এখানেই ঠিক আছি বাবা। এই বাড়িতে আমার 42 বছর কেটে গেল। আমরা যখন এখানে এসেছিলাম না, তখন তো 9 বছর বয়স। সারা জীবনটাই আমার এখানে কেটে গেল। তোরা আমার জন্য চিন্তা করিস না, আমি ঠিক আছি।
আগে মাসিমার ঘরে চাবিটা দিন না, উনি দরজাটা খুলছেন না। কেন রাধিকা ভেতরে নেই? জানি না, আমি তো 3-4 বার বেল টিপলাম। না, ঠিক আছে। মাসিমা, 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 আরে 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 মাসিমা, আপনি এটা কি করছেন? বসে যান। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন বলুন তো। রাধিকা জানি না কোথায় চলে গেছে। আমি দরজার বেল শুনে ওদিকে যাওয়ার চেষ্টা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমি ওকে খুঁজছি। রাধিকা, কোথায় গেল? মাসিমা, রাধিকা তো এখানেও নেই। কে জানে ও কোথায় চলে গেল। সকালে আমাকে ওঠায়নি আর চাও দেয়নি। ঠিক আছে মাসিমা, আমি আপনার জন্য চা করে আনছি। The number you have dialed is currently switched off. The number you have dialed is currently switched off. মাসিমা, রাধিকার ফোন তো বন্ধ। আমি তো কিছুই বুঝতে পারছি না। রাধিকা হঠাৎ করে কোথায় চলে গেল? নার্স রাধিকা তাম্বে মাত্র 6 মাস কাজ করেছিল, তারপর হঠাৎই উধাও হয়ে যায়। তার ফোনও বন্ধ ছিল। রাধিকার সঙ্গে সঙ্গে বাড়ির কোনো জিনিস উধাও হয়ে যায়নি তো? ও কিছু বলে যায়নি? না, কিছু তো বলে যায়নি, কিন্তু এরকমও কোনোদিনই করে না। মা, তুমি একটু চেক করো তো আলমারির চাবিগুলো তোমার বালিশের নিচেই আছে কিনা। দেখছি। হ্যাঁ, চাবি তো এখানেই আছে। তুমি আলমারিটা চেক করো। স্নেহা, লকারে তো কিছুই নেই। কি? আমরা পরশু এসেছিলাম, লকারে 5 লাখ টাকা রেখেছিলাম। আর ওতে প্রায় 1.5 লাখের মতন জুয়েলারি ছিল। আপনারা এতগুলো ক্যাশ আর জুয়েলারি এমন বাড়িতে রেখে গেছেন যেখানে আপনার বুড়ি মা ছাড়া কাজের লোক আর নার্স থাকেন। আমরা যখনই আসতাম মায়ের কাছে কিছু টাকা রেখে দিতাম, বাকি টাকাটা ব্যাংকে রাখতাম। কিন্তু এইবার একটু তাড়াহুড়ো ছিল, তাই পুরো টাকাটা বাড়িতেই রেখেছিলাম। ভেবেছিলাম সামনের বার এসে ব্যাংকে রেখে দেবো। আর লকারে কত ক্যাশ ছিল কেউ জানতো না, মাও জানতো না। নার্স রাধিকা দাম্বে গায়েব। হয়তো ও জানতো যে লকারে কি আছে। বাবু, আমি তো আলমারিতে হাত পর্যন্ত দিইনি বাবু। আমি তো এখানে বাসন মাজতে, ঝাড় দিতে আর শুধু রান্না করতে আসি বাবু। আমি এখানে সবসময় থাকিও না বাবু। আমি চাবিগুলো সবসময়
আমার বালিশের নিচেই রাখি। আচ্ছা, রাধিকা কি আলমারি খুলতো? ও শুধু আমার জামা কাপড় বের করা আর রাখার জন্যই আলমারি খুলতো, কিন্তু আমি শুধু ওকে এই আলমারির চাবিটাই দিতাম, এই এই লকারের চাবিটা দিতাম না। ও কি কোনোদিন তোমার সাথে বাড়িতে থাকা টাকা নিয়ে কথা বলেছে? না বাবু, হ্যাঁ কখনো কখনো কথায় কথায় ও আমাকে এমনি জিজ্ঞেস করতো। দাদা বৌদি মায়ের খুব খেয়াল রাখে না? আরে সাহেব আর মেম সাহেব তো খুব ভালো, ওনারা যখনই আসে তখন অনেক কিছু নিয়ে আসে আর সবকিছু কেনাকাটাও করে দিয়ে যায়। মা তো বেচারি নিজে ব্যাংকেও যেতে পারে না টাকাটা তোলার জন্য। না না, আমার তো মনে হয় না মাসিমার ব্যাংকে যাবার দরকার পড়ে। সাহেব যখনই আসে না কিছু না কিছু টাকা মাসিমাকে দিয়েই যায়। হ্যাঁ সে তো ঠিকই। লকারে 5 লাখ টাকা ক্যাশ ছিল, সেটা রাধিকা কি করে জানলো? আমি জানি না বাবু, আমি তোকে কিছু বলিনি। আমি যখন টাকাটা আলমারির মধ্যে রাখছিলাম তখন মা বাথরুমে ছিলেন, আর রাধিকাও মাকে ওখানে হেল্প করছিল। হতে পারে রাধিকা আপনাকে টাকা রাখতে দেখে ফেলেছিল। ঠিক বলতে পারছি না। ও আপনার বালিশের তলা থেকে চাবি বার করে আলমারি খুলেছে, আর তারপর লকার থেকে ক্যাশ আর জুয়েলারি নিয়ে আলমারি আবার বন্ধ করেছে, আর চাবি নিয়ে আপনার বালিশের নিচে রেখে দিয়েছে, আর তারপর পালিয়ে গেছে। এত কিছু হলো, আপনি কিছু জানতে পারলেন না? হয়তো আমি তখন গভীর ঘুমিয়েছিলাম, আমি তো কিছুই শুনতে পাইনি। ও আভেদ হেলথ কেয়ার সার্ভিসেস থেকে এসেছিল। কোনো ফটো নেই ওর? না, ও কোনো ফটো দেয়নি। আমরা ওর পার্সোনাল ইন্টারভিউ নিয়েছিলাম। ওর কাছে ফোন ছিল? হ্যাঁ ছিল, কিন্তু আমাদের ওকে ফোন করার দরকারই পড়েনি। ও সবসময় এখানেই থাকতো। ওর নাম্বারটা দিন। অদ্ভুত ব্যাপার, না এনাদের কাছে কোনো অ্যাড্রেস আছে না ফটো আছে, আর রেশন কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটা আলিবাগের। স্যার আমি ওর ফোন রেকর্ডস বের করছি। আর চাকর ছবিটার উপর নজরদারি করার জন্য কাউকে লাগিয়ে দাও, হয়তো ও এর মধ্যে যুক্ত, কারণ ও 3 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। স্যার। আর আমার মনে হয় আমাদের একবার আবেদ হেলথ কেয়ার সার্ভিসেসে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। স্যার স্যার ওর সার্টিফিকেট আর রেফারেন্স লেটার আমাদের কাছে আগে থেকেই আছে। আমাদের ওর ফটো আর লোকাল অ্যাড্রেস চাই। আমাদের কাছে অ্যাড্রেস আছে কিন্তু ফটো নেই। কেন? আগে আমাদের এখানে প্রসিডিওরের জন্য ফটোর দরকার পড়ে না। কেন দরকার পড়ে না? আপনাদের কাছে ফটো থাকা উচিত। এনিওয়েজ, ওর লোকাল অ্যাড্রেসটা দিন। রাধিকা সকাল 7:30 নাগাদ এসেছিল, আর ও ঘরের চাবি দিয়ে বলল যে আমি এখন আসছি। কি হয়েছে? দরকারি একটা কাজ আছে, গ্রামে যাচ্ছি। হঠাৎ করে? হ্যাঁ হঠাৎই। আচ্ছা, ও কি আলিবাগ গেছে? কারণ রেশন কার্ডের অ্যাড্রেস অনুযায়ী ও আলিবাগেই থাকে। আগে ও তো সেরকম কিছু বলেনি। আপনি রাধিকা তাম্বেকে 2012-র 12ই নভেম্বর এই রেফারেন্স লেটারটা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। ও আমার শাশুড়ির ওখানে কাজ করতো, এই 4 মাস মতো কাজ করেছিল, তারপরে আর ওকে দরকার ছিল না। ওর কোনো ফটো আছে আপনার কাছে? না, ফটো তো নেই আমাদের কাছে। আমি আশিস মেহতা। রাধিকা আমাদের ওখানে 3 মাস কাজ করেছিল। ও এখানে খুব ভালো কাজ করত। আপনার কাছে ওর কোনো ফটো আছে? না না, আমি ওর কাছে কোনোদিন ফটো চাইনি। ও আমাদের বাড়িতে প্রায় 9 মাস ধরে কাজ করেছে, নিজের কাজটা খুব ভালোই করতো। ও যে এইরকম কিছু করতে পারে এটা বিশ্বাসই করতে পারছি না। দিদি, আমার তো ভাবতেও ভয় করছে। ও চাবি বের করলো, টাকা চুরি করলো। এর মধ্যে যদি মায়ের ঘুম ভেঙে যেত, জানি না ও মায়ের সাথে কি করতো। ওর কোনো ডিটেল কারুর কাছে নেই? আবেদ হেলথ কেয়ার সার্ভিসেসের কাছেও নেই? কি
কি হতো যদি চুরির সময় উষা দেবী জেগে যেতেন? রাধিকা তাম্বের দেওয়া পরিচয়ের বিষয়টি ক্রমশঃ জটিল হয়ে উঠছিল, এমনকি তার আলিবাগের অ্যাড্রেসও, যা কিনা রেশন কার্ডে লেখা ছিল। বলুন। রাধিকা তাম্বে? রাধিকা তাম্বে এখন তো এখানে থাকে না, ও তো অনেক দিন আগেই চলে গেছে। অনেক দিন মানে? প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। কোথায় শিফট হয়েছে? ওর বর আর বাচ্চার সঙ্গে পুনেতে চলে গেছে। স্যার, রেশন কার্ডে দেওয়া অ্যাড্রেসটা হয়তো খুব পুরনো বা নকল। রাধিকা তাম্বের কল রেকর্ডসও পেয়ে গেছি। 13ই আগস্ট থেকে ওর ফোন বন্ধ। মানে এই পরিকল্পনাটাও অনেক আগে থেকেই করছিল। স্যার, এর ট্র্যাক রেকর্ড কিন্তু একদম পরিষ্কার। কিন্তু হ্যাঁ, যেসব বাড়িতে ও এর আগে কাজ করেছে সেখানকার বয়স্ক লোকেরা একা থাকতেন না, পরিবারের লোকেরা সঙ্গেই থাকতেন। কিন্তু এই কাজের লোক সবিতার উপর 2জন কনস্টেবল সবসময় নজরদারি করছে। কিন্তু স্যার, মনে হয় না যে ওর এতে কোনো হাত আছে। তার কারণ হলো ও বহুদিন ধরে ওর ফ্যামিলির সাথে এক জায়গাতেই আছে। রাধিকা তাম্বে এমন কাউকে কি ফোন করেছে যাতে কোনো সূত্র পাওয়া যায়? স্যার, এর মধ্যেও 10টা কি 12টা কল করেছে, সেসব নাম্বার আমার কাছে আছে। সব নাম্বার চেক করো। ও একজন সার্টিফাইড নার্স, আমি নার্স অ্যাসোসিয়েশনে চেক করছি, হতে পারে তাদের কাছে কোনো রেকর্ড আছে। আর কোনো ডিটেল, ওর কোনো ফোন নাম্বার? 1 মিনিট স্যার। দেখে তো মনে হয় 40-45 বছরের। বার্থ অফ ইয়ার 1973। হ্যাঁ, এটা ওনার প্রায় 3 বছরের পুরনো ফটো। ওনার নাম্বারও আছে ওখানে। হ্যালো, রাধিকা তাম্বে? হ্যাঁ বলছি। আপনি কি নার্স? হ্যাঁ, আমি আগে নার্সের কাজ করতাম, কিন্তু গত 2.5 বছর আগে আমি ফ্যামিলির সাথে পুনে শিফট হয়ে গেছি। আপনি কে? আমি পিআই আম্বেকার, আন্ধারি পুলিশ স্টেশন থেকে। আপনি কি আগে আদিবাগে থাকতেন? হ্যাঁ। আদিবাগে আপনার অ্যাড্রেস 14/135 গোবিন্দনগর ছিল? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনি 8ই আগস্ট, 7ই আগস্ট আর 5ই আগস্ট রাধিকা তাম্বের সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলছেন 44456789, এটা রাধিকা তাম্বের নাম্বার নয়, এটা আমার বন্ধু পূজা মাস্কের নাম্বার। হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা রাধিকা তাম্বের না, পূজা মাস্কের নাম্বার। হ্যাঁ, ওটা পূজা মাস্কেরই নাম্বার। ও আমার ছোটবেলার বন্ধু। কয়েকদিনের জন্য আমার সাথে মীরা রোডে ছিল। কি হয়েছে স্যার? এখন উনি কোথায়? এখন কোথায় জানি না। গত 2 মাস ধরে আমার ওর সাথে কথা হয়নি। কিন্তু কিন্তু কি ব্যাপার স্যার? না স্যার, এটা রাধিকা তাম্বের ছবি নয়, ও তো ইয়াং ছিল। ওর বয়স প্রায় 20-21 বছর হবে। না না, এটা রাধিকা তাম্বে নয়। না না, এর বয়স তো অনেক বেশি। ও তো ইয়াং মেয়ে ছিল। আগে না, এ রাধিকা তাম্বে নয়। রেশন কার্ড, সার্টিফিকেট সব কিছু নকল। নকল নাম রাধিকা তাম্বে, কিন্তু ওর আসল নাম পূজা মাস্কে। কিন্তু আমাদের কাছে ওর কোনো ছবি নেই। মেয়েটি এই প্রতারণা আর চুরিটা খুবই বুদ্ধি খাটিয়ে আর খুবই চালাকির সঙ্গে করেছিল। এই ক্ষেত্রে সে নিজের পরিচয় কিংবা তার বাড়ির ঠিকানার কোনো প্রমাণই রেখে যায়নি। তার পরের টার্গেট কে হবে সেটাও বুঝতে পারা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সে কি অপরাধ করে পার পেয়ে যাবে? পূজা আলিবাগে নয়, মুরুরে থাকে। মুরুর? মুরুর তো আলিবাগের কাছে। আপনি কি পূজাকে ছোটবেলা থেকে চেনেন? আমরা দুজন ছোটবেলায় একসাথে স্কুলে যেতাম। একটা অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা গেলে ওকে স্কুল ছেড়ে দিতে হয়, আর তখন থেকে ওর আর ওর বোন জাগৃতির খেয়াল রাখার জন্য ওকে কাজ করতে হয়। আপনার কাছে পূজার কোনো ফটো আছে? আমার মোবাইলেই আছে।
আপনার কাছে ওর মুরুরের অ্যাড্রেস আছে? হ্যাঁ আছে আমার কাছে। হ্যাঁ স্যার, এটাই রাধিকার ছবি। স্যার, রাধিকা তাম্বে নকল নাম। এই নকল সার্টিফিকেট আর নকল রেশন কার্ড ব্যবহার করেছে। না, আমি তো একে চিনি না। এ আপনার সার্টিফিকেট আর রেশন কার্ডের ভুল ব্যবহার করছে। কিন্তু এটা কি করে হতে পারে? হতে পারে আপনি যেখানে আগে কাজ করতেন সেখানেই ও কাজ করতো। আমি আলিবাগ হেলথ সেন্টারে কাজ করতাম, আর ওকে আমি কখনোই দেখিনি। কিন্তু স্যার, আমি এটা কি করে জানবো যে কেউ আমার নামের আর সার্টিফিকেটের এরকম ভুল ব্যবহার করে লোকেদের বোকা বানাচ্ছে? পূজা মাসকে? আগে ও বাড়িতে নেই। তুমি? জাগৃতি মাসকে। পূজা মাসকে ছোট বোন? হ্যাঁ, দিদি 25শে আগস্ট রাতে বাড়ি এসেছিল আর পরের দিন সকালে চলে গিয়েছিল। কোথায় গেছেন? কিছু বলে যায়নি। আরে তুমি ওর ছোট বোন, কিছু তো কথা হয়েছে, তুমি তো জানবে ও কোথায় গেছে। 4 মাসে একবার আসে আর টাকা দিয়ে আবার চলে যায়। আমি এখানে নার্সিং পড়ছি। বড় বোন নকল নার্সের লোকদের ঠকিয়ে বেড়াচ্ছে, আর ছোট বোন আসল নার্সের পড়াশোনা করছে। স্যার, আমি সত্যি কথা বলছি। আপনি যা বলছেন দিদি যা কিছু চুরি করেছে, আমি কিচ্ছু জানি না। তোমার ফোনটা কোথায়? আমার কাছে কোনো ফোন নেই। যদি দিদির কোনো কিছু জানাবার দরকার হয় তাহলে পাশে রেশনের দোকানে ফোন করে দেয়। দেখো, তোমার দিদি পূজা অনেক বড় ঝামেলায় ফেসে গেছে। এখন যদি তুমি সত্যি কথা না বলো তাহলে তুমিও অনেক বড় ঝামেলায় ফাঁসবে। স্যার, আমি সত্যি জানি না দিদি কোথায়। যখন থেকে বাবা মা নেই তখন থেকে দিদি আমার সবকিছু। আমি জানি না ও কি করছে। আমি শুধু এটুকু জানি যে ও একটা বাড়িতে কাজ করে। গণেশ স্যার, এই মেয়েটার উপর আর এই বাড়িটার উপর 24 ঘন্টা নজর রাখো। ওকে স্যার। আগে না, এই মেয়েটা এখানে কখনো কাজ করেনি। আমি রাধিকা তাম্বেকে খুব ভালো করে চিনি, কিন্তু এই মেয়েটা আগে কখনো এখানে কাজ করেনি। এই জাগৃতির জন্য কোনো ফোন এসেছিল? না তো, কেন? মুম্বাই পুলিশ। যদি ফোন আসে তাহলে আমাকে খবর দেবেন, নম্বর লিখে নিন। স্যার, 7 দিন কেটে গেলেও দিদির কোনো খবর পাওয়া যায়নি। ওর বোন জাগৃতির ওপর আমরা নজরদারি করছি, কিন্তু মনে হয় যে ও সত্যিও দিদির ব্যাপারে কিছু জানে না। তোর বন্ধুদের থেকে খবর নাও যে পূজা মাসকে কিভাবে গায়েব হয়ে গেল। হয়তো অন্য কোনো রাজ্যে গিয়ে অন্য কোনো লোককে ঠকানোর চেষ্টা করে যাচ্ছে। স্যার, আমি প্রত্যেকটা পুলিশ স্টেশনকে অ্যালার্ট করে দিচ্ছি। এসব হবার পরে কাউকে কাজে রাখতেই ভয় করছে। দেখো, যা হয়েছে সেটা আমাদের ভুলতে হবে। কোনো ব্যাপার না, তুমি যাও। 2 সপ্তাহের জন্য তো আমি এখানে আছি। এরপরে কি করতে হবে তা পরে ভাববো। দেখো, আমি তো এটাই চাইছি যে মা আমাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যাক। কি বাজে বকছো? তুমি তো সবসময় বাড়ির পাশেই ছিলে, ও পালালো কি করে? কাল রাতে 2 ঘন্টার জন্য বাড়ির একটা দরকারি কাজে গিয়েছিলাম।
হয়তো সেই সময় পালিয়ে গেছে। তুমি ওর প্রতিবেশীদের সাথে কথা বলেছো? কেউ কিচ্ছু জানে না, মানে এখানে ভাড়ায় থাকতো। গণেশ ওই একটাই তো লিড ছিল আমাদের। কি বলবো দিদি, ওরা সারা দিন ধরে আমার উপর নজরদারি করছে। ভাগ্য ভালো ওরা ঘরে তল্লাশি করেনি। এখন আমরা কোথায় যাব? ব্যাপারটা ঠান্ডা না হওয়া পর্যন্ত একটু ঘুরে বেড়াই। আচ্ছা তুই এখন একটু খেয়ে নে, খিদে পেয়েছে তো। পুলিশের কাছে যে একমাত্র লিড ছিল সেটাও তাদের হাত থেকে বেরিয়ে গেল। নকল নার্স পূজা তাম্বে এখন পুলিশের নাগালের বাইরে ছিল, আর পরবর্তী 3 মাস পর্যন্ত মনে হচ্ছিল তার কাছে পৌঁছানোটাও প্রায় অসম্ভব। হ্যালো স্যার, আমি অর্চনা দামলে বলছি। হ্যাঁ বলুন। স্যার, আমি পূজা মাস্কের বন্ধু। পূজা, যাকে আপনারা খুঁজছেন। হ্যাঁ বলুন। স্যার, ওকে কি আপনারা পেয়েছেন? না, আমরা এখন ওকে খুঁজছি। আপনি কি ওকে কোথাও দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি ওকে। স্যার, এই বাড়িটা। মনে হচ্ছে পুলিশ, সাথে অর্চনাও আছে। ওকে দেখে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। কি করে জানবো যে ও গিয়ে পুলিশকে বলে দেবে? একটা কাজ করো, পিছনে যাও, হয়তো পিছনে কোনো দরজা আছে, যাও। স্যার, দিদি, ওরা এখানেও আছে। ওরা আমাকে ধরতে এসেছে না। আমি একটা কাজ করি, আমি পালিয়ে যাই। তুই গিয়ে দরজাটা খুলে দে যা। দাঁড়াও, দরজাটা ভাঙো। আরে কি হলো? আরে স্যার, কি হয়েছে স্যার? পিছনের দরজাটা খোলো। তোমার দিদি কোথায়? ও এখানে নেই। কিন্তু স্যার, আমি ওদের দুজনকে এখানেই দেখেছিলাম। দেখো জাগৃতি, সত্যি করে বলো তোমার দিদি কোথায়, নইলে খুব খারাপ হয়ে যাবে। ও এখানে নেই, আমি এখানে একা আছি। মিথ্যা কথা বলো না। আমি সত্যি বলছি স্যার। মিথ্যে বলছে স্যার। যখন আমি ওদের দুজনকে মার্কেটে দেখেছিলাম, আমি এদের পিছু নিয়েছিলাম স্যার, আর এরা দুজন এখানেই ঢুকেছিল। শোনো, ও মুরুরে আছে। ও আমাকে মুরুরের বাড়ি থেকে ফোন করেছিল। আমি বলছি না ও এখানে নেই। স্যার, স্যার আমি সত্যি বলছি। স্যার, ও এখানেই আছে।
মিস জালিয়াত, আর মিথ্যা গল্প বলে কোনো লাভ হবে না। এর থেকে ভালো এটাই হবে যে সবকিছু সত্যি বলো। দাদা, এই রেশন কার্ড আর সার্টিফিকেটের এক এক কপি জেরক্স করে দিন না। একটু সময় লাগবে। ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে আসবো। কাকু, এটা একটু জেরক্স করে দাও না। হ্যাঁ দিচ্ছি, 2 মিনিট। এটা রিচার্জ করে নি। আমি আলিবাগে পরিচারিকার কাজ করতাম। বাড়িতে ঝাড় দেওয়া, বাসন মাজা এইসব। খুব একটা ভালো আয় হতো না স্যার। কাজ করতে করতে লোকেদের ওষুধ দেওয়া, খেয়াল রাখা শিখে গেছিলাম স্যার। যখন ওই সার্টিফিকেটটা দেখলাম তখন ভাবলাম এটা দিয়ে আমি কিছু ভালো কাজ পেতে পারি, ভালো রোজগার করতে পারবো। আমি হাসপাতালেও কাজ করেছি স্যার। সেখানে নার্সদের ইনজেকশন দিতে দেখেছি, কাজ করতে দেখেছি। তুমি নিজের পরিচয় পাল্টে কাজ করার কথা ভেবেছিলে। প্রথম থেকেই তোমার উদ্দেশ্যটা ছিল বড় লোকেদের বাড়িতে লুট করা। স্যার, আমি আমার বোনকে পড়াতে চেয়েছিলাম। রোজগারটা আমাদের দুজনের পক্ষে যথেষ্ট ছিল না। তুমি একজন বৃদ্ধার বাড়িতে লুট করেছ, একটা এমন বাড়ি যেখান থেকে তোমার আর তোমার বোনের অন্ন সংস্থান হতো। বেশ মোটা মাইনেই দিচ্ছিল ওরা তোমাকে। কিন্তু স্যার, এই রোজগারে এই শহরে চলা যায় না। যা আয় করতাম তা আমার জন্যই যথেষ্ট নয়, আর বোনকেও টাকা পাঠাতে হতো। তোমার এই গরিব অবস্থার জন্য যতই কান্নাকাটি করো না কেন, আসলে সত্যিটা হলো তুমি একজন চোর, যে সুযোগ পেয়েই সদ্ব্যবহার করেছে। তোমার এই গরিব অবস্থার জন্য যতই কান্নাকাটি করো না কেন, আসলে সত্যিটা হলো তুমি একজন চোর, যে সুযোগ পেয়েই সদ্ব্যবহার করেছে। আমি এটা জানতাম যে মা রাত 2টো থেকে 5টার মধ্যে গভীর ঘুমে থাকেন। আমি বালিশের নিচে চাবিটা সেভাবেই রেখেছিলাম, যাতে চাবিটা সহজেই বের করতে পারি। ভগবানের দিব্যি স্যার, আমি এই টাকাটা শুধু আমার বোনের পড়াশোনার জন্যই খরচ করতাম, আর আমি নিজেও পড়াশোনা করে নার্স হতে চেয়েছিলাম। আপনি দেখে নিন স্যার, আমি ওখান থেকে খুব কম টাকা খরচ করেছি। তাতে কিছু যায় আসে না যে তুমি টাকা কম খরচা করেছো না বেশি খরচা করেছো। তুমি টাকা চুরি করেছো, তুমি একটা চোর। কিন্তু আমার বোন চোর নয়, ও সেটাই করেছে যেটা আমি ওকে বলেছি। ও কিছু করেনি স্যার, ওকে ছেড়ে দিন। তুমি নকল পরিচিতির জন্য এত কিছু করেছো, এমন একটা বাড়ি খোঁজার জন্য যেখানে তুমি চুরি করতে পারো। কি দরকার ছিল এগুলো করার? কারণ যেখানে যেখানে কাজ করেছো সেখানে আমরা খোঁজ নিয়েছি, সবাই একই কথা বলেছে যে ও খুব ভালো মেয়ে, খুব পরিশ্রমী। আরও একটু পরিশ্রম করলে জীবনে অনেক উন্নতি করতে পারতে।
পুলিশ মেয়েটাকে শনাক্ত করার জন্য আর ওর থেকে পাওয়া গয়নাগুলো চেনার জন্য আমাদের ডেকেছে। ওর আসল নাম রাধিকা নয়, পূজা। খুব চালাক ছিল, আমাদের কত সহজে বোকা বানিয়ে গেল। শুধু আমাদেরকেই নয়, আরও অনেককে। যাই হোক, কিন্তু যতদিন এখানে ছিল খুব ভালো করে কাজ করত, আমার খেয়াল রাখত। ওর এসব করার কি দরকার ছিল? পূজার বোন জাগৃতিকে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। পূজার বিরুদ্ধে আইপিসির ধারা 381 অর্থাৎ ক্লার্ক বা চাকর দ্বারা নিজের মালিকের সম্পত্তি চুরির কারণে, আর 419 অর্থাৎ অন্যের পরিচয় ভাড়িয়ে নিজের পরিচয় দিয়ে কাউকে ঠকানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। চার্জশিট ফাইল করা হয়ে গেছে, আর পূজা এখন জামিনে বাইরে আছে। একদিক থেকে দেখতে গেলে একটি মেয়ে কত সহজে কিছু নকল কাগজপত্রের সাহায্যে অন্যের পরিচয়কে নিজের বলে চালালো আর তার সাহায্যে কাজ হাসিল করলো, আর তাও আবার নার্সের কাজ, যার জন্য প্রশিক্ষণ প্রয়োজন হয় আর ভুল হলে মানুষের প্রাণও যেতে পারে। আর অন্যদিক থেকে দেখতে গেলে এই ব্যুরো আর প্লেসমেন্ট এজেন্সি, যাদের কাজ হলো ক্যান্ডিডেটের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, সবকিছু ভেরিফাই করা। কিন্তু ভেরিফিকেশনের কথা বাদ দিন, ক্যান্ডিডেট তো ছবি ছাড়াই কাজ করে যাচ্ছে। এই ব্যাপারটাই যথেষ্ট শকিং। মানুষ মিথ্যা কথা বলবেই, প্রতারণাও করবে, কিন্তু আপনি কাকে দোষ দেবেন? মানুষের তো লজ্জাই নেই। সর্বত্র চলতে থাকা দুর্নীতি আর স্ক্যামের মাধ্যমে লজ্জা শরমের তো মাথা খেয়ে ফেলেছে। আর এসব সত্ত্বেও কিছু নেতা লজ্জা শরম সবকিছু ভুলে জনদরদি সেজে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই প্রশাসনিক ব্যবস্থা কখনোই ঠিকভাবে জনগণের খেয়াল রাখেনি। আর যখন ভোট দেওয়ার সময় আসে তখন সবাই মিলে মিথ্যে প্রতিশ্রুতি দিতে থাকেন যে আগামী 5 বছরে সবকিছু বদলে যাবে। কারো মধ্যে লজ্জা শরম বলে কিছু নেই। পূজার শাস্তি পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত। ওর এই ভাবনাটা একদম ভুল ছিল যে অপরাধ করেও পার পাওয়া যায়। অপরাধ করে কেউ লাভবান হয় না। ক্রাইম নেভার পেজ। আর একজন সাধারণ নাগরিকের পক্ষে তো কখনো সম্ভব না, কখনোই না। সত্যিটা হলো যে পূজা একজন বুদ্ধিমতী যুবতী ছিল। সে নিজের ক্ষমতায় পরিশ্রম করে অনেক কিছু হাসিল করতে পারত। তার নকল পরিচয়ের আশ্রয় নেওয়ার কোনো দরকার ছিল না। আমরা আশা করছি যে ও এই ব্যাপারটা বুঝতে পারবে আর নতুনভাবে জীবন শুরু করবে। এই সমস্ত আশাগুলোই সাধারণ মানুষের ভরসা, আমাদের সবার শক্তি। আর এই শক্তি আমাদের চারপাশে ঘটতে থাকা লজ্জাজনক ঘটনাসমূহ আর জঘন্য কাজের থেকে সুরক্ষিত রাখবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর এই বিষয়টা রেকর্ড অবশ্যই রাখবেন যে আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টের কপি কাকে আর কেন দিচ্ছেন। জয় হিন্দ।